নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ এবং কোস্টগার্ডের যুক্ত হওয়ার বিধান রেখে আরপিও সংশোধন। বাতিল হবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের নিবন্ধন। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ তারেক রহমানের। বললেন, ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে সফল হবে বিএনপি। স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল। যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই ৩১ দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের একটি। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, জয় পুতুলের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ২ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত। মাদক কারবার নিয়ে বিরোধ বলছেন স্থানীয়রা। সেনা অভিযানে বেশ কয়েকজন আটক। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। পুনর্বহাল হয়েছে ইসির ফলাফল বাতিলের ক্ষমতা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। পাশাপাশি যুক্ত হল আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তিমূলক এবং নজরদারির নতুন ধারা। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন ও বাতিলের বিধান রেখে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আইন সংশোধন এবং নতুন বিধান কার্যকরের মাধ্যমে আসন্ন নির্বাচন স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ এবং জবাবদিহিমূলক হবে বলে আশা ইসির। আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনেকটা নখদন্তহীন বাঘে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। ৫ আগস্টের পর নতুন কমিশন আস্থার সংকট কাটাতে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ইভিএমের সব বিধান বাতিল ও নির্বাচনে ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হলো। নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধেও থাকছে শাস্তির বিধান, এমনকি পদ বাতিলের ক্ষমতাও। যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারে, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষায় এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। এছাড়া কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিলের ক্ষমতাও এখন ইসির হাতে। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। খসড়ায় প্রার্থী এবং দলগুলোর আচরণবিধিতে পরিবর্তন এনেছে কমিশন। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অনুদান ৫০ লাখ টাকা রেখে প্রার্থীদের ব্যয় সুনির্দিষ্ট করা হয়েছে, যার অডিট করবে ইসি। ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে, সেগুলোকেই অডিট করবে। কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন ও ফলাফল প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে, তবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
আগামী সংসদ নির্বাচনে ৮০,০০০-এরও বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানিয়েছেন। উপদেষ্টা স্বীকার করেন, এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, সুষ্ঠু এবং উৎসব মুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানিয়েছেন, টাকা লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে বাজারঘাট সহ সব চাঁদাবাজ এবং দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি। একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশক পর নওগাঁতে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তিনি এই সময় বলেছেন যে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার আর বিলবোর্ডে। ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে এমন আয়োজন। সম্মেলনস্থল শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই দলে দলে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। বিকেল নাগাদ ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের। দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়। এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে। তারা মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে বিএনপি। স্বৈরাচার পালিয়ে গেলেও ধ্বংস করে গেছে সরকারি প্রতিটি সেক্টর। বিএনপির দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বলে আশা করেন তিনি। জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত ১ যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল। যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জনগণের আস্থা যেন নষ্ট না হয় এবং দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। এই দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন, কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলের মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে তার প্রতিটি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার নিয়ে ফিরে যাচ্ছেন নেতাকর্মীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন করা হয়। এরপর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজউক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে এসব প্লট বরাদ্দ দেয়। সোমবার এমন অভিযোগে আদালতে সাক্ষ্য দেন দুদকের ৩ জন কর্মকর্তা। দুর্নীতির ৩ মামলায় আগামী ২৬ আগস্ট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজউকের এসব প্লট নেন ক্ষমতার অপব্যবহার করে। এতে রাজউকের নীতিমালা লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান। এদিন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা। শেখ হাসিনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুরু হলো চানখারপোল হত্যাকাণ্ডের বিচার কাজ। এদিন সাক্ষ্য দেন নিহত কিশোর আনাস এবং মাহাদির অভিভাবকরা। সূচনা বক্তব্যে এই হত্যাকাণ্ডে ৮ আসামির ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালকে জানান 10টি ভিডিও ফুটেজ, 3টি অডিও কল সহ নানা তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে। স্পষ্ট বার্তা দেন অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে সে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুমন ইসমাইল। দেশটির সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার দেওয়া হয়। এর আগে বেলা 2টায় ঢাকা ছাড়েন তিনি। মঙ্গলবার পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার প্রধান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় প্রতিরক্ষা, জ্বালানি এবং হালাল খাদ্য সহ 5টি খাতে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সাথে 3টি নোট বিনিময় হওয়ার কথা। সেগুলো হচ্ছে হালাল ইকোসিস্টেম, দুদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত। তাছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র, অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অপরাধীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত 4 জন গ্রেফতার করা হয়েছে। এর আগে গত কয়েকদিন ধরে অস্ত্রের শোডাউন এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন যে সন্ত্রাসী সিন্ডিকেটটি বেশ বড়, তাই এটি ভাঙতে আরও লোকবল প্রয়োজন। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয়তো আরেক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ করেই যে তারা 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে, যে এইভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। সোমবার রাত 8টার পর সেখানে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। এই সময় অন্যতম মাদক কারবারি নাসিম সহ গ্রেফতার করা হয়েছে 14 জনকে। যাকে সন্দেহজনক মনে হচ্ছিল তাকে তল্লাশি করে যৌথ বাহিনী। উদ্ধার করা হয়েছে সেখান থেকে গাঁজা, 4টি মদের বোতল এবং 68টি হেলমেট। এর আগে সকালে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। এবং আজকে আমাদের যৌথ অভিযান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মারামারি সামগ্রীগুলো পাওয়া যায়। চাঁদপুরে প্রবাসীকে হত্যা এবং একই পরিবারের 2 জনকে কুপিয়ে আহতের ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ফরিদগঞ্জের বড়গাঁওয়ের গাজী বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হচ্ছেন নিহতের চাচা হাসান গাজী, তার ছেলে শাকিল গাজী এবং পুত্রবধূ মিম আক্তার। নিহত বাবু গাজী ওমান প্রবাসী ছিলেন। স্থানীয়রা জানিয়েছে 4 বছর আগে ওমান যাওয়া নিয়ে নিহত বাবু তার চাচা হাসান গাজীর সাথে আর্থিক লেনদেন করেন। এ নিয়ে সোমবার বিকেলে স্থানীয়দের সাথে বসে মীমাংসা করার কথা থাকলেও এর আগেই বাবুকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। এ সময় নিহতের ভাই এবং বাবা এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করেন হাসান গাজী এবং তার ছেলে। এই ঘটনায় আরেক আসামি রাকিবকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানে যাওয়াকে কেন্দ্র করে ৫০ টাকার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার সাথে যারা জড়িত আমরা সবাইকে আটক করেছি। দ্রুততম সময়ের মধ্যে যেন যারা আসামি তাদের কঠোর শাস্তি হয়, সর্বোচ্চ শাস্তি হয়, সে বিষয়টা আমরা নিশ্চিত করব। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের বেসমেন্টে প্রাইভেট কারের ভেতর থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন চালক নিজাম, অন্যজনের নাম জাকির। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিলে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী নেয়ার কথা বলে বেসমেন্টে গাড়ি ঢুকেছিল। মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার ভোর ৫টা ৩০ সিরাজুল ইসলাম মেডিকেলের সামনে এসে দাঁড়ায় সাদা রঙের এই প্রাইভেট কারটি। ৫টা ৩২ হাসপাতালটির বেসমেন্টে প্রবেশের আগে গাড়ি থেকে নেমে যান দুজন। পরে ৬টা ১০ প্রবেশ করেন আরেকজন। তারপর বেসমেন্ট থেকে আর বের হননি তাদের কেউই। সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রাইভেট কারটির ভেতরে দুজনের মরদেহ দেখে খবর দেন পুলিশকে। আমি যখন দেখি গাড়ির ভিতরে ২ জন লোক ঘুমিয়ে আছে, তখন আমি বাইরে থেকে দরজা নক করার পর যখন কোনো রেসপন্স পাই না, তখন আমি পিছনের দরজা টান দেওয়ার পর দরজাটা খুলে যায়। এরপরে আমি ওনাদেরকে ডাকার চেষ্টা করি। যখন দেখি যে তারা কোনো সাড়া দিচ্ছে না, তখন সাথে সাথে আমি আমার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করি। নিরাপত্তা কর্মীরা জানান রোগী নেয়ার কথা বলে হাসপাতালের বেসমেন্টে ঢুকেছিল প্রাইভেট কারটি। ড্রাইভার বলতেছে যে আমাদের রুগী নিয়ে যাব, আমাদের গাড়িটা পার্কিং করতে হতো। যে আমাদের রেজিস্ট্রেশনের খাতা আছে, খাতায় দেখতেছি গাড়িটা আউট হয় না। গাড়ি যখন আউট হয় না, তখন আমরা চেক করতে আসে দেখি দিয়ে এই অবস্থা। এর মধ্যেই মরদেহ দুটি পচে দুর্গন্ধ ছড়িয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ছিল রক্তের দাগ। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটা আসলে হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু, এটা আমি যেহেতু মালিকের সাথে কথা হলো, সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে, তার তো পরিচয়, নাম ঠিকানা সবই পাওয়া গেছে। তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা কি। পুলিশ জানে গাড়িটির মালিক জুবায়ের আহমেদ সৌরভ। তার ভাষ্য অনুযায়ী দুজনের একজন তার ড্রাইভার নিজাম, অন্যজন জাকির। হাসপাতালটির ১৫ তলায় ভর্তি থাকা এক রোগীকে নিতে এসেছিলেন তারা। এই লোকের বলে যে কাকা তাকে মানা করে, আমাদেরকে শনিবারে ডাক্তার দিবে না, এটা ছাড়বে না। সে তো আমাদের আসে না, সে ভাড়া নিয়ে আসছে, এতটুকু আমরা কেন করুন ভাই? সে যদি আমাদের জন্য আসতো, তো আমাদেরকে ফোন করে কইল না আপনার নিচে নামবেন না, আপনাদেরকে দিচ্ছি না, তাই নাই। মৌচাকের এই মেডিকেলের বেসমেন্টে রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং নানা গুঞ্জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে ২ জন নিহতের ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ আসামি। এই ঘটনায় রোববার রাত থেকে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। স্থানীয়রা জানিয়েছে শনিবার রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বটতলী এলাকাতে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে ২ ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এ সময় উত্তেজিত কয়েকজন গণপিটুনি দেয় তাদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মারা যান রূপলাল এবং প্রদীপ। এই ঘটনায় নিহতদের স্বজনরা থানায় অজ্ঞান ৫০০ ব্যক্তির নামে মামলা করে। পরে হত্যাকাণ্ডে জড়িতদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়। পুলিশ জানায় ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে। কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার এবং আহত সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এই আয়োজন করে। এই সময় জুলাই আগস্ট আন্দোলনের নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করেই দায়িত্ব পালনের সময় আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীমুল হাসান অপু, প্রধান অতিথি জেলার সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে কিন্তু যমুনা টিভির একটা, আমি কাউকে কিন্তু খাটো করছি না, সবার ভূমিকা রয়েছে। যদি 1% একটু বেশি ভূমিকা থাকে যমুনা টিভির রয়েছে, এটা কেউ অস্বীকার করবে না। ঢাকার দোহারে জমি রেজিস্ট্রেশনে অতিরিক্ত উৎসকর বাতিলের দাবিতে দলিল লেখকরা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় মানববন্ধনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন সাধারণ জনগণ। মানববন্ধনকারীরা জানায় যে দোহারের প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসকর প্রায় ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে দিন দিন দলিল সম্পাদনের সংখ্যা কমে যাওয়াতে সরকারকে রাজস্ব হারাতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। পরে রেজিস্ট্রি কার্যক্রম
সংগ্রাম স্বাভাবিক করতেও অতিরিক্ত উৎসকর বাতিলের দাবি জানিয়েছেন দলিল লেখকরা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।